আমি কিন্তু পণ দিয়ে বিয়ে করব না আর্য। জানিস তো, বিয়েতে এই বরপণ প্রথা, দেওয়া থোয়া, যৌতুক, এসবের আমি ঘোর বিরোধী। এইসব শব্দগুলো শুনলে নিজেকে কেমন পণ্য পণ্য মনে হয়। বাবা মা কাঁসা পেতলের দান সামগ্রী, আসবাবপত্র, বিছানা, বালিশ, মশারি সব কিছুর সঙ্গে মেয়েকেও একটা ছেলের হাতে কন্যা দান করছে। ভাবতে পারিস ঘটনাটা? তার মানে একটা বাবার অত্যন্ত আদরের মেয়ে তার কাছে দানের সামগ্রী। আলমারি, খাট এসবের সঙ্গে রক্ত মাংসের মেয়ের কোনো পার্থক্য নেই, উভয়ই দান সামগ্রী। ভাবলেই আমার গাটা রাগে রি করে ওঠে, মাথাটা জ্বলে যায়। এক টানে কথাগুলো শেষ করে বোতল থেকে জল গলায় ঢালে অঙ্কিতা। আর্য বলে, তুই ঠিকই বলেছিস অঙ্কিতা। আজকের দিনে সমাজে পণ প্রথা মেনে নেওয়া যায় না। পণ দেওয়া ও পণ নেওয়া দুটোই গুরুতর অপরাধ। আর এজন্য পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুজনেই সমান দোষী। তবে কি জানিস, এখনকার মডার্ন জেনারেশনের ছেলেরা মেয়ের বাবার কাছে হাত পেতে টাকা নেয় না। সমাজ পাল্টাচ্ছে অঙ্কিতা। হ্যাঁ, সমাজ পাল্টাচ্ছে, তবে অত্যন্ত ধীর গতিতে। আমাদের আরও সচেতন হতে হবে। আর্য, তুই তোর মা বাবাকে এ কথাটা ভালো করে বুঝিয়ে আমাদের বাড়িতে পাঠাবি। জানিস তো, আমি আবার এসব কথা নিতে পারি না, বড্ড রাগ হয়ে যায়। তখন যা মুখে আসে বলে দিই। না হলে চল দুজনে রেজিস্ট্রি করে বিয়ে করে নিই। তারপর দুই বাড়ির বাবা মাকে প্রণাম করে নেব, হয়ে যাবে বিয়ে। এত খরচ খরচা করার কি দরকার বাবু? টাকাগুলো থাকলে ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। ওয়েট ওয়েট অঙ্কিতা, আমার বাবা মাকে তুই ভিখিরি পেলি নাকি যে তোর আমার বিয়ের জন্য তোর বাবার কাছে বরপণ চাইবে? নাকি আমি এতই মেরুদণ্ডহীন যে শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিয়ের খরচ খরচা করব? 5 বছর প্রেম করে তুই আমাকে এই চিনলি? এ কথাটা বলতে পারলি তুই? আর আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে, তাই ওসব রেজিস্ট্রি করে বিয়ে করতে পারবো না। আগেও বলেছি তোকে। আমার বিয়ে নিয়ে আমার মা, ঠাকুমা, বোন এদের মনে কত আশা আকাঙ্ক্ষা আছে, ওদের আমি নিরাশ করতে পারবো না অঙ্কিতা। সরি আর্য, আমি ঠিক ওভাবে কথাটা বলতে চাইনি, তুই ভুল বুঝিস না প্লিজ। আমি তোর বাবা মাকে এই পণ দেওয়া পণ নেওয়ার কথাটা বোঝাতে বলিনি। আমি চাই বিয়ে মানে দুটো পরিবারের আত্মিক ও পারস্পরিক মেলবন্ধন, সেটাই যেন বেশি প্রাধান্য পায়, এই আর কি। যাক, আজ উঠি। সামনে রবিবার তো তোরা বাড়িতে আসছিস, তখন দেখা হবে। আর্যর সঙ্গে কথা শেষ করে উঠে পড়ে অঙ্কিতা। পিছন পিছন আর্য উঠে পড়ে। চল বাইকে বস, তোকে ঘরে পৌঁছে দিয়ে আসি। এই গল্পের দুই প্রধান চরিত্র, একজন আর্য, প্রায় 6 ফুট লম্বা, শ্যামলা রঙের, 25 বছরের যুবক, ইঞ্জিনিয়ারিং পাস করে সল্টলেকের আইটি সেক্টরে কর্মরত, স্যালারি বেশ ভালোই পায়। আর আর্যর প্রেমিকা অঙ্কিতা বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করেছে। পাতলা ছিমছাম উজ্জ্বল শ্যামলা রঙের, বছর 22-এর একজন যুবতী। আর্য আর অঙ্কিতার প্রেমের খবর দুই বাড়ির সবাই জানে। এতে দুবাড়ির লোকের কারোর কোনো আপত্তি নেই। দুবাড়ির থেকেই তাদের সম্পর্কটা মেনে নিয়েছে। এবার শুধু অপেক্ষা ওদের সম্পর্কটাকে আনুষ্ঠানিক সিলমোহর দেওয়ার। কথা মতো সামনের রবিবার আর্যর বাবা জিতেনবাবু, মা স্বাতী দেবী, একমাত্র বোন মীরা, ভগ্নিপতি সৌরভ ও ঠাকুমা কল্যাণী দেবী
সকলেই অঙ্কিতাদের বাড়িতে আসেন। অঙ্কিতাকে তারা সবাই অনেকবার দেখেছেন। এবার বাড়িতে আসা বিয়ের ফাইনাল কথাবার্তা বলতে ও দিন তারিখ ঠিক করতে। খাওয়া দাওয়া হাসি ঠাট্টার মধ্যে দুই পরিবারের আলাপচারিতা বেশ ভালোই জমে উঠেছে। কথায় কথায় আর্যর মা স্বাতী দেবী অঙ্কিতার বাবা রাজদীপবাবুকে বলেন, দাদা, অঙ্কিতার বিয়ের গয়নাগুলো সব রূপাঞ্জলি বা রেনবো জুয়েলার্স থেকে নেবেন। ওদের ওয়েডিং জুয়েলারির কালেকশন খুব ভালো। 1 বছর আগেই মীরার বিয়ের সময় আমিও তো নিলাম। ওদের জুয়েলারির ডিজাইন ভীষণ সুন্দর। বিয়ের দিন তো সবাই মীরার গয়নার ভীষণ প্রশংসা করছিল। হবু বেয়ানের এ কথা শুনে বেশ হাসি হাসি মুখে অঙ্কিতার মা সুচেতা দেবী বলেন, হ্যাঁ দিদি, মেয়েকে তো এই একবারই মোটা সোনার গয়না দেব। ও আপনি চিন্তা করবেন না, সব হলমার্কযুক্ত নামি ব্র্যান্ডেড গয়নাই দেব। আর্যর ঠাকুমা বলেন, কি যে তোমাদের এত হাল ফ্যাশনের গয়নার প্রতি মোহ বুঝি না বাপু। গয়না ছিল সব আমাদের আমলের, ভারী ভারী আর প্রাচীন কারুকার্য করা। এখনকার গয়নাগুলো সব হালকা পাতলা পেট পেটে। সুচেতা, তুমি নাত বউকে একটু মোটা ভারী ওজনের গয়না দেবে। অন্তত হাতের কানের গলারগুলো যেন বেশ দেখনদার হয়। মীরা বলে, বৌদি ভাই, তুমি না ডিভানটা ওই শাইন কোম্পানির নেবে। ওদের ডিভানের কালেকশন বেশ ভালো আছে। দাম অবশ্য একটু বেশি, ওই 90,000 থেকে শুরু। তবে জিনিসটা একেবারে মনোমুগ্ধকর, দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে। এতক্ষণ সব চুপচাপ শুনছিল আর মনে মনে জ্বলছিল অঙ্কিতা। একবার আর্যর দিকে কটমট করে তাকিয়েও ছিল। আর্য তখন মুখ ঘুরিয়ে তার জেঠতুতো ভাই দাদা দিদিদের সঙ্গে গল্পে মত্ত। অঙ্কিতাকে পাত্তাই দেয়নি। এখন মীরার কথায় হাসি মুখে সে বলে, কেন গো মীরা, তোমাদের বাড়িতে বুঝি ডিভান নেই? তোমার দাদা আর্য মাটিতে শোয়, তাই আমার বাবাকে ডিভান কিনে দিতে হবে? আর নতুন ডিভান নিয়ে গেলে তবেই আমি তোমাদের বাড়িতে শুতে পাবো, তাই না? জানা ছিল না তো। আর্য তো কখনো আমাকে বলেনি যে তোমাদের বাড়িতে খাট ডিভান এসব নেই। অঙ্কিতার কথায় মহিলা মহল চুপ হয়ে গেছে। মীরার মুখটা পুরো হাঁ হয়ে গেছে। সুচেতা দেবী বলেন, চুপ কর অঙ্কিতা, যা আর্যর কাছেই গিয়ে বস। এসব ব্যাপারে কথা বলতে তোকে কে বলেছে? আর্যর মা স্বাতী দেবী গম্ভীরভাবে বলেন, ও আবার কি কথা অঙ্কিতা? আমাদের বাড়িতে প্রত্যেকটা রুমে খাট ডিভান সব আছে। না, তাহলে মীরা বলল যে ডিভান কিনে নিয়ে যেতে। স্বাতী দেবী বলেন, মীরা বলবে কেন? বিয়েতে সব বাবা মা মেয়েকে খাট নতুবা ডিভান, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, দান সামগ্রী, বিছানা সজ্জা, প্রণামী শাড়ি, মেয়েকে গয়না ইত্যাদি দেয়। এগুলো তো তাদের কর্তব্যের মধ্যে পড়ে। পাত্রের বাড়িতে এসব কিছু না চাইলেও এগুলো সব পাত্রীপক্ষ তাদের মেয়েকে দেয়। আমরাও মীরার বিয়েতে দিয়েছি, এটা স্বাভাবিক ব্যাপার। আর তোমার বাবা মা এসব জিনিস তোমাকে দেবে, আর্যকে বা আমাদেরকে নয় অঙ্কিতা। তবে কি বলো তো মা, তোমার বাবা মা এসব দিতে না চাইলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মাসিমা, এগুলো তো সেই পণ বা যৌতুক। বিয়ের গয়না কম করেও যদি 50 গ্রাম সোনা হয়, তাহলে তার বাজার দর এখন কত বলুন তো? তারপরে সব দামি দামি ফার্নিচার কেনা, আনুষঙ্গিক জিনিসপত্র কেনা, এজন্য তো মেয়ের বাবার অনেক টাকা খরচ হয়।
এগুলো কি বর্পণের মধ্যে পড়ে না? এগুলো জোগাড় করতে অনেক অনেক কন্যাদায়গ্রস্ত পিতা কপুরদম শূন্য হয়ে যায়, জানেন? এবার মেয়েকে ধমকে ওঠেন রাজদীপবাবু। এসব পাকা পাকা কথা তোমাকে কে বলতে বলেছে অঙ্কিতা? এখানে বড়দের কথা হচ্ছে, তুমি এর মধ্যে নাক গলাচ্ছ কেন? আর তোমার শ্বশুরমশাই শাশুড়ি মা খুবই ভদ্র, সভ্য, শিক্ষিত, আধুনিক মানুষ। ওনারা তোমাদের সম্পর্কটা মেনে নিয়ে বিয়ের কথা বলতে এসেছেন। এখানে কোনো দেনা পাওনার কথা হচ্ছে না। সব বিষয়ে তোমার জ্যাঠামি না করলে চলছে না, তাই না? চুপ করে থাকো তুমি। মা সুচেতা দেবী বলেন, আর দিদি তো ঠিক কথাই বলেছেন। মেয়েকে সাজিয়ে গুছিয়ে শ্বশুরবাড়িতে পাঠানো তো আমাদের কর্তব্য। বিয়েতে মেয়েকে গা ভর্তি গয়না, আসবাবপত্র, দান সামগ্রী, প্রণামী শাড়ি দেওয়া, এগুলো তো প্রাচীন প্রথা। এগুলো সব বাবা মাই তাদের মেয়েকে দেয়। এগুলো বরপণের মধ্যে পড়ে না। আর তাছাড়া দিদি তো কিছুই দাবি করেননি। তাহলে তুমি মাঝে পড়ে এসব কথা বলছো কেন? মীরা বলে, আমার বিয়েতে আমার শ্বশুর শাশুড়ি বা সৌরভ তো কিছুই চায়নি। তবু আমার বাবা মা আমাকে গা ভর্তি সোনার গয়না, ব্র্যান্ডেড ফার্নিচার, মডার্ন কিচেন সেট সব কিছু দিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়েছে। এতে কি হয় জানো বৌদি ভাই? শ্বশুরবাড়িতে মেয়ের ও মেয়ের বাবা মায়ের মান সম্মানটা বজায় থাকে। এর ফলে তোমাকে বা তোমার পরিবারকে কেউ হা ঘরে বলবে না। কল্যাণী দেবী বলেন, মেয়ের সঙ্গে 16 প্রকার দান সামগ্রী দান করতে হয়। আমাদের সময়ে কাঁসা পিতলের ভারী ভারী বাসনপত্র, বার্নিশ করা সেগুন কাঠের খাট, আলমারি দেওয়ার রেওয়াজ ছিল। এখন তো সব স্টিলের বাসনপত্রের সেট দেয়। তবে আমার নাতনি মীরাকে আমি সব 2 সেট করে জিনিস দিয়েছি। এই মডার্ন জিনিসের পাশাপাশি আমি কাঁসার বাসনপত্র, ব্ল্যাঙ্কেটের পাশাপাশি তুলোর লেপ, বালিশ সব দিয়েছি। নাত জামাইদের বাড়ির সবাই বলেছে, মীরা, তোমার ঠাকুরমার কি উঁচু নজর। হা হা করে হাসেন কল্যাণী দেবী। অঙ্কিতার মাথাটা অনেকক্ষণ ধরেই বিগড়ে গেছে। আবার ফস করে সে বলে বসে, তা ঠাম্মি, ওই সেগুন কাঠের খাট আলমারি দিতে আপনার বাবার টাকা খরচ হয়নি বুঝি? নাকি আপনারা খুব বড় লোক, জমিদার ছিলেন? আপনাদের সেগুন গাছের বাগান ছিল বুঝি? হঠাৎ মুখের হাসিটা দপ করে নিভে যায় কল্যাণী দেবীর। মৃদুস্বরে বলেন, না রে নাথ বউ, আমার বিয়ের জোগাড়পাতি করতে বাবার বেশ ভালোই কষ্ট হয়েছিল। আমরা 3 বোন ছিলাম। আমাদের অনেক জমি জায়গা ছিল। আমাদের বিয়ে দিতে গিয়ে সেই সব জমি জায়গা বিক্রি করে দিতে হয় বাবাকে। আমার বিয়ের সময় তো তালদিঘির পুরো 12 বিঘে জমি, পুকুরের অংশ সব বেচে দিতে হয়। আমার শ্বশুরমশাই খুব খুঁতখুঁতে স্বভাবের ছিলেন। সোনার গহনাপাতি সব নিজে দাঁড়িয়ে থেকে ওজন করে দেখে নিয়েছিলেন। তখন সোনার গয়না ভরি হিসেবে ছিল। আমার বিয়েতে 14 ভরি সোনার গয়না দিতে হয় আমার বাবাকে। কি করব বল দিদি ভাই, কন্যাদায়গ্রস্ত পিতা ছিলেন যে উনি। কল্যাণী দেবীর কথায় পুরো ঘরের পরিবেশ ভারী হয়ে যায়। অঙ্কিতা বলে ওঠে, এই জন্যই আমি এরকম বিয়েবাড়ি চাইছি না ঠাম্মি। অনুষ্ঠান করে রীতি রেওয়াজ মেনে বিয়ে দিতে গিয়ে আমার বাবার কম করে হলেও 6 লাখ টাকা এই বাজারে খরচ হবে, যা আমি একদমই চাই না। তাই এই কথাগুলো বলা। আসলে আমি যৌতুক প্রথা, পণ প্রথার ঘোর বিরোধী। আর্য আপনাদের একথা বলেনি? জিতেনবাবু বলেন, আর্য এসব কথা আমাদের বলেনি অঙ্কিতা। আর আমরা
কোনো পণ চাইতে বা যৌতুক চাইতে এখানে আসিনি, শুধু আনুষ্ঠানিক বিয়ের কথাবার্তা বলতে এসেছিলাম। কিন্তু তোমার কাছে যা অপমানিত হলাম তাতে আর এখানে বসে থাকার প্রবৃত্তি নেই। চলো সবাই। জিতেনবাবু উঠে দাঁড়ান। সাথে সাথে আর্যর পুরো পরিবার চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ছুটে গিয়ে জিতেনবাবুর দুহাত জড়িয়ে ধরে রাজদীপবাবু বলেন, দাদা প্লিজ মেয়েটার কথায় কিছু মনে করবেন না, ওর মাথা ঠিক নেই, বাচ্চা মেয়ে কি বলতে কি বলে ফেলেছে, ক্ষমা করে দিন। বাবার কথা শুনে পুরো থ হয়ে গেছে অঙ্কিতা। এসব কি বলছে তার বাবা? ওদিকে এসব শুনে আর্য ভীষণ রেগে গেছে। অঙ্কিতার সামনে এসে বলে, তোর এত সাহস হয় কিভাবে আমার বাবা মাকে অপমান করার? আমার পরিবারের কেউ কি কিছু চেয়েছে? তোর বাবা মা তো তোকেই জিনিসগুলো দেবেন এবং সেগুলো তারা স্বেচ্ছায় দেবেন। দিতে না পারলে বা দিতে না চাইলে আমি বা আমরা কি কিছু বলতাম তোকে? তোকে আমি এক কাপড়েই বিয়ে করতে রাজি আছি, কিন্তু অনুষ্ঠান করতে গেলে কিছু তো নিয়ম কানুন আছে। আর বিষয়টা নিয়ে বড়রা যেখানে কথা বলছেন সেখানে তুই আগ বাড়িয়ে আমার পরিবারকে অপমান করিস কোন সাহসে? শোন আর্য, তুই তো জানিস আমি এইসব পণ দেওয়া বা যৌতুক দেওয়ার ঘোর বিরোধী। তাই রাখ তোর নীতি কথা ও নৈতিকতা। আগে নিজের বাবা মায়ের সঙ্গে পরিষ্কারভাবে কথা বলে তাদের মতামত নে, পরে আমার সাথে কথা বলিস। চলো বাবা, এখানে আর এক মুহূর্ত থাকবো না। এ কথা বলে অঙ্কিতার বাড়ি থেকে চলে যায় আর্য ও তার পুরো পরিবার। হঠাৎ ঠাস করে একটা চড় এসে পড়ে অঙ্কিতার গালে। তারপর আর একটা চড়। মেয়েকে মারতে মারতে সুচেতা দেবী বলেন, অসভ্য মেয়ে, বাবা মায়ের মান সম্মানটা মাটিতে মিশিয়ে দিলি তো? হয়েছে তো শান্তি? জিতেনবাবু ও সাথী দেবীর কাছে আর মুখ দেখানোর রাস্তা রইল না আমাদের। তোকে কে সব কথা বলতে বলেছে? কথায় বলে লাখ কথা না হলে বিয়ে হয় না। আমরা তো উনাদের সঙ্গে কথা বলছিলাম নাকি? আর আমার বিয়েতে আমার বাবা, তোর মামা দাদু আমাকে 5 ভরি সোনার গয়না, দান সামগ্রী, আসবাবপত্র, প্রণামী শাড়ি সব দিয়েছিল। সাথে বরের বাড়ির খরচ খরচা বাবদ 2 লাখ টাকা বরপণ হিসেবে নগদ দিতে হয়েছিল। তোর বাবাকে জিজ্ঞেস করে দেখ। তোর মামার মেয়ে মুনিয়ার বিয়েতে দেখলি না? তোর মামা তো মুনিয়াকে সব কিছুর সঙ্গে একটা হুন্ডাই গাড়িও দিল। এগুলো বাবা মা মেয়েকে উপঢৌকন দেয় এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী। তারা নিজের ইচ্ছেতেই দেয়। এগুলোকে পণ বলে না অঙ্কিতা। ও, এসব তাহলে তোমরা আমাকে দেবে? তাহলে আমার তোমাদের কাছে কিছুই চাই না মা। তোমরা শুধু আমাকে একটা বেনারসি পরিয়ে বিয়ে দিয়ে দাও। সব যখন আমাকেই দেবে, তাহলে এসব জিনিসপত্র না নেওয়ার অধিকারটা আমার থাকা উচিত। আমি এসব কিছু চাই না, শুধু তোমাদের আশীর্বাদটা চাই। সুচেতা, এই অসভ্য বেয়াদব আর তোমার অত্যাধুনিকা মেয়েটাকে বুঝিয়ে কোনো লাভ নেই। সকলের সামনে আজ এই মেয়ে আমার নাক কেটে দিল। এই মেয়ে ভবিষ্যতে আরো অনেক কাণ্ড ঘটাবে, তুমি দেখো। আমার আরো অনেক অপমান বাকি আছে। বলেই নিজের শোবার ঘরে ঢুকে যান রাজদীপবাবু। সোফায় একা বসে অঙ্কিতা ভাবে, সে কি ভুল কিছু বলল বা ভুল কিছু করল? এখানে দোষ বা দায়িত্ব আর্যর পরিবারের নয়। তারা মুখে কিছু না চাইলেও ধরে নিয়েছে
এসব জিনিসপত্র মেয়ের বাবা মা দেবে। অপরপক্ষে তার বাবা মাও ভীষণ দায়ী এ ব্যাপারে। তারাও তৎপর মেয়েকে দামি দামি গয়না উপঢৌকনে সজ্জিত করে শ্বশুরবাড়িতে পাঠাতে। পরোক্ষভাবে তারাও এই পণ প্রথা বা যৌতুক দেওয়া নেওয়া প্রথাকে সমর্থন করে। ভাবটা এমন, আমার আছে, আমি মেয়েকে দেব না কেন? আবার সমাজে লোকের চোখে বড় সাজার একটা ব্যাপার আছে। দুপক্ষই ভাবছে এগুলো কিছু ব্যাপার নয়, এগুলো যুগ যুগ ধরে চলে আসা রীতি রেওয়াজ। এখন সবাই বর্পণ বলতে নগদ অর্থমূল্যটাকে বোঝে বা বোঝায়, কিন্তু এইসব উপঢৌকন কিনতে বা মেয়ের বিয়ের গয়না কিনতে সাধারণ পরিবারের একটা মেয়ের বাবার প্রচুর খরচ খরচা হয় বর্তমান বাজার দর অনুযায়ী। কিন্তু সব জেনে বুঝেও চুপ করে থাকে বিবাহেচ্ছু পাত্রপাত্রী দুজনেই। বেশিরভাগ পাত্রীও নীরব থাকে, কারণ তারাও মনে মনে বিশ্বাস করে বাবার কাছ থেকে গয়নাপত্র, দান সামগ্রী, যৌতুক সব কিছু পাওয়া তার অধিকার। সব মেয়েরা নয় কিন্তু। যুগ যুগ ধরে এসব প্রথা মানুষের মাথার মধ্যে ঢুকে পুরো জাল বিস্তার করে রেখেছে। এর থেকে মুক্তি নেই মানুষের। ধুর, এর থেকে প্লেন রেজিস্ট্রি বা পালিয়ে বিয়ে করলে বোধহয় ভালো হতো। আর্যকে এ কথাটা বোঝাতে হবে। মনে মনে এ কথা ভেবে আর্যকে ফোন করার জন্য ফোনটা হাতে নেয় অঙ্কিতা। তারপর ফোনটা খুলেই দেখে কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপে আর্যর মেসেজ ঢুকে আছে। তোর ব্যবহারে আমি খুবই দুঃখিত ও লজ্জিত অঙ্কিতা। আমার পরিবারকে এই অপমানটা না করলেও তুই পারতিস। আমার বাবা মা তো কোনো কিছু দাবি করেনি, তা সত্ত্বেও তুই পণ দেওয়া, যৌতুক দেওয়া এসব কথা তুলেছিস। তোর আজকের কথাই আমার বাবা মা ঠাম্মা ভীষণ অপমানিত হয়েছে। হয়তো তোর সঙ্গে আর আমার সম্পর্ক রাখা সম্ভব হবে না। আমি আমার বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে যাব না। তোকে আমি এই সম্পর্ক থেকে মুক্ত করে দিলাম। ভালো থাকিস। আর্যর মেসেজটা পড়ে চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল ঝরে পড়ে অঙ্কিতার। 5 বছরের প্রেম এক লহমায় শেষ হয়ে গেল। আর্য একাই এত বড় ডিসিশন নিয়ে নিল, তার সাথে একবারও কথা বলল না পর্যন্ত। অভিমানে ডুকরে কেঁদে ওঠে সে। আর্য তাকে বুঝল না। সে আর ভাবতে পারে না। 2-3 দিন ধরে মেয়েকে চুপচাপ শুকনো মুখে ঘুরতে দেখে সুচেতা দেবী জিজ্ঞাসা করেন, আর্য ফোন করেছিল? কথা হয়েছে তোমাদের মধ্যে? মায়ের কথা শুনে চুপচাপ মাথা নিচু করে সে বসে থাকে। রাজদীপবাবু ধমকে বলেন, তোমার মা তোমাকে কিছু জিজ্ঞাসা করছে, উত্তর দিতে পারছো না? মৃদুস্বরে অঙ্কিতা বলে, আর্য আমাদের মধ্যেকার সম্পর্কটা ভেঙে দিয়েছে। ও আর আমাকে বিয়ে করতে পারবে না। আমি ফোন করেছিলাম, ও ধরেনি। বাহ বাহ, বেশ ভালো খবর। এরপর আর কি? সারা জীবন আমার ঘাড়ে বসে বসে বাপের অন্ন ধ্বংস করো। নিজের ধনুক ভাঙা পণ নিয়ে ঘরে আইবুড়ো হয়ে বসে থাকো। পাড়া প্রতিবেশী, আত্মীয়, বন্ধু সব জনে জনে এসে আমার মুখে চুনকালি দিয়ে যাক। আচ্ছা বাবা, মেয়েদের কেন বিয়ে দিতে হয় বলো তো? বিয়ে না করে কেন স্বাধীনভাবে বাবার বাড়িতে থাকা যায় না? সমাজে কেন এখনো এসব নিয়ম চলে? আর সব জেনে বুঝেও সবাই কেন মেনে নেয় এসব? রাজদীপবাবু বলেন, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রবৃত্তি আমার নেই। আমি শুধু জানি তোমার মতো মেয়ে থাকলে
বাবা মাকে পদে পদে অপমানিত হতে হবে। আর তোমার বিয়ের জন্য আমি ছেলে খুঁজতে পারবো না। নিজে কিভাবে থাকবে, কি করবে বুঝে নাও। আর আমাকে দয়া করে কারো কাছে ছোট করো না। এরপর ভাবনার রাজ্যে ডুব দেয় অঙ্কিতা। আর্যর কথা মনে করে করে অনেক চোখের জল ফেলে। একবার ভাবে সব ভুলে আর্যর সঙ্গে প্যাচ আপ করে নেবে। অনেক ভাবনা চিন্তার পর আর্যর সঙ্গে ফোনে পুনরায় যোগাযোগ করতে যায় সে। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করে আর্য তাকে সব সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছে। এটা ভীষণ আত্মসম্মানে লাগে অঙ্কিতার। আর্য তাকে ব্লক করে দিয়েছে, এ যে তার ভাবনারও অতীত ঘটনা। এরপর মাস 3 পেরিয়ে গেছে। ভীষণ জেদে নিজেকে ঢেলে সাজানোর কাজে মন দেয় অঙ্কিতা। মনে মনে ভাবে, সারা জীবন আমি কারোর ঘাড়ে বসে বসে খাবো না, না রাজদীপ বাবুর আর না আর্যর মতো কারোর। আমি কারোর কাছে হাত পাতব না। আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব, আর অবশ্যই স্বাবলম্বী হব। ছোট বড় যা কাজ পাই না কেন কাজ করে নিজে আত্মনির্ভরশীল হব। নিজের ভরণ পোষণ, শখ আহ্লাদ সব নিজেই মেটাবো। তবে তার আগে নিজেকে তৈরি হতে হবে। আর এই জন্য বর্তমানে রাজদীপ বাবুর সাহায্য লাগবে। নিজের জীবন নিজের ডিসিশন, এবং এজন্য নো টেনশন। আজ থেকে এটাই হোক আমার চলার মন্ত্র। পরের দিন ব্রেকফাস্টের সময় বাবাকে ডেকে সে বলে, বাবা, আমাকে 25,000 টাকা দাও। শ্রীরামপুরের ওই স্লাইস কোচিং সেন্টারে ভর্তি হব। ব্যাংকিং পিএসসির পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। বছর 3 মধ্যে একটা চাকরি আমাকে পেতেই হবে। বিরক্ত রাজদীপবাবু বলেন, তুই আচ্ছা নির্লজ্জ মেয়ে তো। আর্যর সঙ্গে তোর 5 বছরের প্রেম, বিয়ের সম্বন্ধ ভেঙে গেল, তোর কোনো শোক তাপ নেই। আমাকে এখন টাকা চাচ্ছিস? আমি এখন অতগুলো টাকা দিতে পারবো না। ভীষণ শব্দ করে হেসে ওঠে অঙ্কিতা। বাহ, এই না হলে মেয়ের বাপ। কিছুদিন আগেই গদগদ হয়ে আর্যকে সোনার চেন দিয়ে আশীর্বাদের কথা হচ্ছিল না? বলি, তখন টাকাটা কোথা থেকে আসতো? আর এখন আমি টাকাটা আমার ভবিষ্যতের জন্য চাইছি, তাতে তোমার টাকা নেই? এই তোমাদের মতো মেয়ের বাবা মায়ের জন্য যৌতুক প্রথা এখনো বেঁচে আছে। এর জন্য পাত্রপক্ষের পাশাপাশি কন্যাপক্ষ সমানভাবে দায়ী। যাক, এসব কথা। জানো তো আমি ভীষণ নির্লজ্জ। ভালোই ভালোই টাকাটা দেবে, নাকি রূপম কাকুর সোনার দোকানে গিয়ে আমার এই গলার সোনার হারটা বেচে দেব? এবার সুচেতা দেবী বলেন, ওগো, তুমি ওকে স্লাইস নাকি ওখানেই পড়ার জন্য ভর্তি করে দাও। পাড়ার পরিচিত দোকানে মেয়ে গয়না বিক্রি করতে গেলে আমাদের মাথা কাটা যাবে। দিয়ে দাও ওকে 25,000 টাকা। বাবার কাছে টাকা নিয়ে কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছে অঙ্কিতা। বাবা মাকে ওভাবে বলতে ভীষণ খারাপ লাগছিল তার, কিন্তু কথাই বলে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। এই পথই ধরতে হয়েছে তাকে। বাবা মা যে কেন বোঝে না মেয়েকে গায়ে পড়ার মতো সোনার অলংকার না দিয়ে মেয়েকে ভেতর থেকে সোনার মতো তৈরি করতে হয়, যাতে সে নিজের ঔজ্জ্বল্যে চকচক করতে পারে। এরপর নিজের পড়াশোনার প্রতি জোর দেয় অঙ্কিতা। নিজেকে স্বাবলম্বী হতেই হবে, এই তার একমাত্র লক্ষ্য।